ড্রামা স্টার্টে আমরা আমাদের মেন লিড গুজিয়ানকে একটা কবরস্থানে দেখি। সেখানে সে তার ভাইয়ের কবরের সামনে দাঁড়িয়েছিল। তার সৎ বাবা এসে সেখানে জিজ্ঞেস করে তার ভাইয়ের মৃত্যুর ব্যাপার নিয়ে তার কি ধারণা। জিয়ান বলে, আমার মনে হয় এটা একটা সাধারণ কার অ্যাক্সিডেন্ট ছিল। কিন্তু তার বাবা জিয়ানের কথা নিয়ে সন্তুষ্ট হতে পারেন না। জিয়ান তখন প্রস্তাব দেয় তার বাবা যদি চায় সে আবার তদন্ত করার জন্য লোক পাঠাতে পারে। জিয়ানের বাবা জিয়ানের উপর আস্থা রাখেন এবং বলেন, তুমি যদি চাও তাহলে তুমি আমাদের ফ্যামিলি অ্যানুয়াল ফাংশনের মধ্যে আমার তরফ থেকে যেতে পারো। জিয়ান তার বাবাকে কৃতজ্ঞতা জানায় এবং বলে, আজ আমি এখানে তোমার জন্যই এসেছি। জিয়ান বলে, আমি যাই কিছু করি আমি গু ফ্যামিলি এবং তোমার জন্য করি ড্যাড। এই কথা বলার সাথে জিয়ান গম্ভীর হয়ে যায়। এরপর আমরা রাত্রে পার্টি সিন দেখি যেখানে গু গ্রুপ তরফ থেকে মিস্টার জিয়ান সেখানে এসেছিল। গু জিয়ান নিজের ফ্রেন্ড লুজির সাথে ওখানে প্রবেশ করে। অনুষ্ঠানের ঘোষণা করা হয় এবং গু গ্রুপের ভাইস প্রেসিডেন্টের হিসাবে গু জিয়ানকে ভাষণ দেওয়ার জন্য সেখানে ডাকা হয়। সবাই জিয়ানের জন্য ক্ল্যাপিং করতে লাগে। জিয়ান নিজের ভাষণ শুরু করে কিন্তু পিছনে থাকা কিছু লোকেরা তার নামে ফিসফাস করতে লাগে। তারা গু গ্রুপের চেয়ারম্যানের গ্র্যান্ড ডটার মুয়ানের বিষয়ে কথা বলছিল, সে আসল উত্তরাধিকারী। তাদের কথায় আমরা বুঝতে পারি চেয়ারম্যানের গ্র্যান্ড ডটার যদি ফিরে আসে তাহলে জিয়ানের পজিশন হুমকির মুখে পড়তে পারে। এই কথা শোনার পর জিয়ান কিছুটা হতাশ হন। জিয়ান যখন নিজের ভাষণ কমপ্লিট করে মঞ্চ থেকে নেমে আসে তখনই সে দেখতে পায় গ্র্যান্ডপা সেখানে নিজের গ্র্যান্ড ডটার মুজিয়ানের সাথে আসছিল। মুজিয়ানকে দেখার পর জিয়ানের মুখের 12টা বেজে যায়। মুয়ান এসে জিয়ানের দিকে তাকায় এবং স্মাইল করার বলে, হ্যালো আঙ্কেল। এরপর আমাদের সিন 1 মাস আগে ফেরত চলে আসে যেখানে আমরা মুয়ানকে দেখি সে জার্মানিতে একটা গিটারিস্ট ছিল। সে সেখানে নিজের স্কুলের মধ্যে গিটার বাজাচ্ছিল। তার একটা ড্রিম ছিল যে সে একটা ওয়ার্ল্ড ফেমাস গিটারিস্ট হতে চায়, কিন্তু আনফর্চুনেটলি তার ড্রিম ভেঙে যায়। মুয়ানের কাছে মুয়ানের ড্যাডের কল আসে জানতে পারে যে তাদের গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে। এই কথা শোনার পর মুয়ান নিজের মা বাবাকে নেওয়ার জন্য সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু যাবার রাস্তার মধ্যেই তার দেখা জিয়ানের সাথে হয়। মুয়ান সেখান থেকে বেরিয়ে যায় কিন্তু জিয়ান তার সামনেই দাঁড়িয়ে থাকে, তাকে দেখতে থাকে, কিন্তু মুয়ান তাকে দেখতে পায় না। অন্যদিকে আমরা মুয়ানকে দেখি সে রেডি হয়ে নিজের পার্টিতে যাওয়ার জন্য তার বাবার গাড়ির ওয়েট করছিল। মুয়ানের ড্যাড মুয়ানকে বলে, আমাদের গাড়ি ঠিক আছে, আমরা এটাকে মেরামত করে নিয়ে এসেছি। তার মমতাকে বলে, আমি তোমার কম্পিটিশনের জন্য তোমাকে সাপোর্ট করার জন্য আসছি। ওরা এভাবে ফোনে কথা বলছিল তখন হঠাৎ করে মুয়ান জানতে পারে যে তার মম ড্যাডের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এটা শোনার পর মুয়ান দৌড়াতে দৌড়াতে তার মম ড্যাডের কাছে আসে এবং সে এসে দেখে তাদের গাড়ি ভয়ানকভাবে বিধ্বস্ত। মুয়ানের ড্যাড দেখে ফেলে যে তার মেয়ে সেখানে এসেছে। মুয়ান কেঁদে যাচ্ছিল। মুয়ানের ড্যাড কিছু বলতে চাইছিল কিন্তু তখন একটা ছেলে একটা বোতাম প্রেস করে যার কারণে গাড়িতে বিস্ফোরণ ঘটে আর গাড়িটি বিস্ফোরিত হয়ে যায়। এই সিন দেখার পর মুয়ান অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পর মুয়ান নিজেকে সম্পূর্ণ ভেঙে পড়ার অবস্থায় দেখতে পায়। তার বান্ধবী মিয়ান তার কাছে এসে তাকে সান্ত্বনা দেয়। তখন মুয়ান কাঁদতে লাগে এবং বলে, আমি অনাথ হয়ে গেছি, আমার কেউ নেই। তখনই সেখানে মুয়ানের গ্র্যান্ডপা সেখানে চলে আসে আর বলে, তুমি অনাথ নও, তোমার একটা বাড়ি আছে এবং তোমার ফ্যামিলি আছে। এরপর আমরা মুয়ানকে দেখি সে তার বাবার রেখে দেওয়া লাস্ট জিনিসপত্র খুঁজতে যায় এবং সে পায় তার বাবা তার জন্য একটা খেলনার মডেল রেখে গেছে। মুয়ান ভাবতে লাগে তার ড্যাড এসব তার জন্য কেন রেখে গেছেন। এরপর আমরা একটা লোককে দেখি সে মুয়ানকে ফলো করে যাচ্ছিল। হঠাৎ করে সে মুয়ানকে পিছন দিক দিয়ে আঘাত করে। মুয়ান তখন অজ্ঞান হয়ে যায় আর সেই লোকটা তার মডেলটা চুরি করে পালিয়ে যায়। যখন মুয়ানের হোশ আসে তখন সে নিজেকে একটা হসপিটালের মধ্যে দেখতে পায়। তার বান্ধবী মেয়েও সেখানে এসে তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। মুয়ান জানে আমার ব্যাগের মধ্যে সব কিছু আছে কিন্তু সেই মডেলটাই শুধু চুরি হয়েছে। এটা শোনার পর মিও বুঝে যায় যে চোর শুধু সেই মডেলটা চুরি করার জন্য এসেছিল আর এটা কোনো চুরি ছিল না, এটা প্ল্যানিং ছিল। এরপর আমরা রাত্রের সিন দেখি মুয়ান নিজের ফ্যামিলি ফটো দেখে অনেক বেশি আপসেট হচ্ছিল। সে তার ড্যাডকে বললাম, সরি ড্যাড, আমি তোমার দেওয়া মডেলটাকে হারিয়ে ফেলেছি। তখনই সেখানে মুয়ানের গ্র্যান্ডপা চলে আসে এবং বলে, আমি তোমাকে অনেক বছর ধরে খুঁজছি। গ্র্যান্ডপা জানায় তোমার মম ড্যাড মিলে 20 বছর আগে আমাদের গু ফ্যামিলি ছেড়ে চলে এসেছিলেন। তার বাবা তার মায়ের সাথে বিয়ে করার জন্য জোর দিচ্ছিলেন এবং তার গ্র্যান্ডপা এই সম্পর্কটা মেনে নেওয়ার জন্য রাজি হচ্ছিল না। এরপর তার বাবা রেগে গিয়ে গু ফ্যামিলি ছেড়ে চলে যান।
গ্র্যান্ডপা জানায় আমি অনেক বছর ধরে তোমাদের খুঁজছিলাম, কিন্তু লাস্টে আমি তোমাদের ঠিকানা পেয়ে গেছিলাম। কিন্তু এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এই দুর্ঘটনা ঘটে, আমাকে ক্ষমা করে দাও, আমি লেট হয়ে গেলাম। গ্র্যান্ডপা মুয়ানকে বলতে লাগে আমি চাই তুমি আমাদের সাথে আমাদের বাড়িতে চলো। তখন মুয়ান বলতে চায় আমার ড্যাড চেয়েছিল যে আমি তোমার বাড়িতে জীবনে না যাই, তাই আমি আমার বাবার ইচ্ছের সম্মান জানাই। মুয়ান নিজের গ্র্যান্ডপা এবং আঙ্কেলকে ডাউট করে। সে ভাবে নিশ্চয়ই তার বাবার মার্ডারের পিছনে তাদের দুজনের মধ্যে কারো একজনের হাত আছে। এরপর আমরা রাত্রের সিন দেখি মিউ এবং মুয়ান ওরা দুজনে মিলে ইনভেস্টিগেট করেছিল ওদের মম ড্যাডের মরার কারণটা কি। মুয়ান ডাউট করে যে তার সৎ ভাই yani তার আঙ্কেল তার মম ড্যাডকে মেরেছে সম্পত্তি পাওয়ার জন্য। মিয়াও বলে তার পিছনে নিশ্চয়ই গু ফ্যামিলির কারো হাত আছে। মুয়ান বলে আমার মম ড্যাড কারোর সাথে শত্রুতা করেনি এবং পুলিশ জানিয়েছিল যে গাড়ির ব্রেক ফেল হয়ে গেছিল, কিন্তু আমি নিশ্চিত এটা কোনো সড়ক দুর্ঘটনা ছিল না। এরপর আমরা জিয়ানকে দেখতে পাই, তার ওয়ার্কার তার কাছে এসে ক্ষমা চায় আর বলে আমার থেকে ভুল হয়ে গেছে। জিয়ান তাকে ক্ষমা করেন এবং বলে আমি তোমাকে একটা লাস্ট চান্স দিয়েছিলাম, কিন্তু তুমি সেই চান্সের ফায়দা উঠাও নেই। অন্যদিকে আমরা মুয়ান এবং মিওকে দেখি, তারা গুজিয়ানের বিষয়ে আলোচনা করেছিল এবং বলছিল গুজিয়ান একটা খুবই খারাপ এবং নিষ্ঠুর প্রকৃতিক লোক, সে তার লক্ষ্য অর্জনের জন্য সবকিছু করতে পারে। মিও বলে তোমার গ্র্যান্ডপা যদি তোমাকে খুঁজে না পেতো তাহলে এখন জিয়ানই সেই কোম্পানির মালিক হতো। অন্যদিকে আমরা গুজিয়ানকে দেখি, সেই ওয়ার্কারটা তাকে বলছিল আমি জানি তোমার কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই। সেই এমপ্লয়িটা বলতে লাগে আমি জানি তুমি তোমার ভাইয়ের মার্ডার করেছো এই সম্পত্তি পাওয়ার জন্য। গুজিয়ান বলে আমি আমার ভাইকে মারি নাই। সেই লোকটা বলতে লাগে তুমি তোমার ভাইকে মেরেছো। তখন জিয়ান বলে তোমার কথা কে বিশ্বাস করবে। তখন সেই লোকটা বলতে লাগে তুমি গু ফ্যামিলির একটা কুকুরের থেকে বড় কিছুই না। তখন জিয়ান বলতে লাগে কে জানে জি ফ্যামিলির গ্রুপের সামনে দিয়ে দাঁড়িয়ে আছে সে কি কুকুর নাকি নেগড়ে। অন্যদিকে আমরা মিও এবং মুয়ানকে দেখি, ওরা দুজনে জিয়ানকে নিয়ে ইনভেস্টিগেট করেছিল। মিও মুয়ানকে বলে তুমি কি করবে এবার। মুয়ান তখন বলে যেভাবে হোক আমি সত্য খুঁজে বার করব। তারপরে আমাদের সিন প্রেজেন্টের মধ্যে আছে, আমরা জিয়ানকে দেখি, সে মুয়ানকে দেখার পর অবাক হয়ে যায়। তখন গ্র্যান্ডপা মুয়ানকে নিয়ে আসে এবং সবার সামনে অ্যানাউন্স করে এ হলো আমার গ্র্যান্ড ডটার, এইবার আমার পরে আমার কোম্পানি সামলাবে। এটা শোনার পর গুজিয়ান ক্ষুব্ধ হন। মুয়ানের গ্র্যান্ডপা বলে আমার নাতনি খুবই অল্প বয়সী, কিন্তু সেই হলো আমার কোম্পানির ভবিষ্যৎ। তিনি সবার কাছে মুয়ানকে সাপোর্ট করার জন্য অনুরোধ করেন। এটা শোনার পর জিয়ান আরও বেশি রেগে যান। এরপর আমরা মুয়ানকে দেখি, তার গ্র্যান্ডপা তাকে নিজের বাড়িতে নিয়ে আসে। ওদের পিছন পিছন জিয়ানও আসে। গ্র্যান্ডপা মুয়ানকে বলে এবার থেকে এটা তোমার বাড়ি। গ্র্যান্ডপা যখন চলে যায় তখন মুয়ান সেখানেই দাঁড়িয়ে থাকে আর জিয়ানকে দেখার পর মনে মনে ফিসফিস করে বলতে থাকে তুমি আমার মম ড্যাডকে হত্যা করেছো। গুজিয়ান মুয়ানের দিকে তাকিয়ে থাকে, মুয়ানও গুজিয়ানের দিকে তাকিয়ে থাকে। মুয়ান গুজিয়ানকে জিজ্ঞেস করে আঙ্কেল আমরা কি এর আগে কখনো দেখা করেছি। জিয়ান বলে আমি তোমাকে চিনি না। তখন গুজিয়ান হেসে বলে আমার মনে হয় তুমি আমাকে ভুলে গেছো। জিয়ান বলে আমি যদি তোমাকে চিনতাম তাহলে তোমাকে আমি আরও আগে ফিরিয়ে আনতাম, তাহলে তোমার মম ড্যাড আর মারা যেত না। মুয়ানের অনেক ঠান্ডা লাগছিল, তখনই জিয়ান নিজের কোট খুলিয়ে মুয়ানকে পরিয়ে দেয় এবং সে তাকে টেনে নিজের অনেক ক্লোজে নিয়ে আসে। মুয়ান এটা দেখার পর একটু বেশি নার্ভাস ফিল করতে লাগে। জিয়ান বলে সিজিংয়ের রাত্রে অনেক বেশি ঠান্ডা হয়, এই জন্য তুমি যদি এখানে থাকতে চাও তোমাকে এটার অভ্যাস করে নিতে হবে। তখন মুয়ান বলে এটা আমার বাড়ি, আমি ঠিক থাকার মতন অভ্যাস করে নেব। এই কথা শোনার পর জিয়ানের তো অবাক হয় এবং সে একটা বেঁকিয়ে ইভেল স্মাইল দিতে লাগে। এরপর আমরা মুয়ানকে দেখি সে বাড়ির ভিতরে আছে। তখন আঙ্কেল সু তাকে নিজের রুম দেখাবার জন্য নিয়ে আসে। আঙ্কেল বলে তোমার রুম এবং মিস্টার জিয়ানের রুম একদম পাশাপাশি, তাই ভুল করে তুমি যাতে তার রুমে না যাও। এই কথা শোনার পর মুয়ান কন্টিনিউসলি জিয়ানের রুমের দিকেই তাকিয়ে থাকে। নেক্সট দিন আমরা জিয়ানকে দেখি সে তার ড্যাডের সাথে দেখা করতে আসে। তার বাবা তাকে জিজ্ঞেস করে তুমি এত আপসেট কেন। জিয়ান বলে আমি খুব হ্যাপি কেন কি মুয়ান এখানে ফেরত চলে এসেছে। জিয়ানের ড্যাড জিয়ানকে বলে আমি খুব হ্যাপি আমার গ্র্যান্ড ডটার আমার কাছে ফেরত চলে এসেছে। সে আমার একমাত্র রক্তের সম্পত্তি, সে আমার আসল ওয়ারিস। যেটা শোনার পর জিয়ান বলে তাহলে আমি তোমার জন্য কি। তার ড্যাড বলে তুমি আমার পালিত ছেলে এবং মুজানের আঙ্কেল। তার ড্যাড বলে তোমরা দুজনে একসাথে মিলে থাকবে এবং আমি যখন মারা যাব তখন তুমি মুচিয়ানকে দেখে রাখবে। গুজিয়ান বলে আমি তোমার কথা বুঝে গেছি ড্যাড। অন্যদিকে আমরা মুয়ানকে দেখেছি জিয়ানের রুমের মধ্যে এসে তার জিনিসপত্র খুঁজতে লাগে। এরপর আমরা জিয়ানকে দেখেছি তার রুমের মধ্যে এসে যায় এবং সে নিজের সাথে তার বাবার ফটো দেখে, যেটা দেখার পর সে অনেক বেশি আপসেট হয় এবং রাগের মাথায় আয়নার মধ্যে একটা ঘুষি মারে, যার কারণে আয়না ভেঙে যায়। মুয়ান এটা দেখার পর ভয় পেয়ে চিৎকার করে ওঠে। জিয়ান তাকে লুকিয়ে থাকা অবস্থায় দেখে ফেলে এবং বলে তুমি এখানে কি করছো। মুয়ান বলে বাড়িটি অনেক বড় যার কারণে আমি হারিয়ে গেছি। গুজিয়ান মুয়ানের দিকে তাকিয়ে বলে তুমি কি আমাকে বোকা ভাবছো। তখন মুয়ান বাহানা করে বলতে লাগে আমি তোমার থেকে ভয় পেয়ে এখানে লুকিয়ে গেছিলাম।
গুজিয়ান তখন তাকে জিজ্ঞেস করে তুমি কেন গু ফ্যামিলিতে ফেরত চলে এসেছো। মুয়ান ঘর থেকে বেরোবার চেষ্টা করছিল, তখনই তার সামনে গুজিয়ান দাঁড়িয়ে পড়ে। জিয়ানকে দেখে মুয়ান কিছুটা ভয় পেয়ে যায় এবং সেখানেই থেমে যায়। তোমার এই ভয়ানক চেহারা দেখার পর আমি ভয় পেয়ে গেছি, তাই এখানে দাঁড়িয়ে পড়েছে আর যেতে পারি নেই। গুজিয়ান তখন রেখে মুয়ানের দিকেই তাকিয়েছিল, আর মুয়ানও জিয়ানের চোখের দিকে তাকিয়েছিল। জিয়ান মুয়ানকে জিজ্ঞেস করে আমার চেহারা কি এত ভয়ানক, আমাকে দেখার পর তুমি ভয় পেয়ে গেছো? আজকে কি তুমি খুব খুশি কারণ তুমি আমার দুর্বলতা দেখতে পেয়েছো? জিয়ান মুয়ানকে জিজ্ঞেস করে তুমি গু ফ্যামিলিতে ফিরত এসে কি করতে চাও? মুয়ান শান্তভাবে উত্তর দেয় আমি এখানে শুধু আমার ফ্যামিলির সাথে দেখা করার জন্য এসেছি। আমার মা বাবা তো মারা গেছে, আমাকে একা করে দিয়েছেন। তখন জাদু আমাকে খুঁজে পায় এবং তিনি আমাকে বলেছিলেন তিনি আমার জন্য গু ফ্যামিলির বাড়িতে ওয়েট করবেন, তাই আমি ফিরে এসেছি। তখনই মুয়ানের নজর জিয়ানের হাতের মধ্যে পড়ে, তার হাতের মধ্যে রক্ত লাগানো ছিল। তখন মুয়ান বলে চলো আমি তোমার হাতকে ব্যান্ডেজ করে দিই। জিয়ান রেগে গিয়ে বলে কোনো দরকার নেই, তুমি এখান থেকে চলে যাও। এরপর জিয়ান মুয়ানকে ধাক্কা দিয়ে রুম থেকে বার করে দেয়। মুয়ান বাইরে থেকে বলে তুমি যদি তোমার ইনজুরির ট্রিটমেন্ট না করো এটাতে ইনফেকশন হয়ে যাবে। তুমি যদি আমাকে ব্যান্ডেজ করতে না দাও তাহলে আমি দাদুকে গিয়ে সব বলে দেবো, কিন্তু তুমি যদি আমাকে ব্যান্ডেজ করতে দাও তাহলে আমি আর কাউকে কিছু বলবো না। এই বলে মুয়ান সেখান থেকে চলে যায় এবং একটা মেডিকেল কিট নিয়ে আসে। এরপর মুয়ান জিয়ানের হাতে ব্যান্ডেজ করে দেয় এবং বলে আমার কাজ শেষ। তোমার ভাগ্য ভালো, তুমি খুব বেশি আঘাত পাও নেই। পরিষ্কার করার পর ব্যান্ডেজ করে দিলে ঠিক হয়ে যাবে। আঙ্কাল আর কখনো এমন কাজ করবে না। যাই হোক না কারণ নিজের ক্ষতি করা উচিত না। এটা শোনার পর গুজিয়ান নরম স্বরে বলে থ্যাংক ইউ, এখন তুমি যেতে পারো। তখন মুয়ান বলে আমি সত্যি করে গু গ্রুপের উত্তরাধিকার হতে চাই না। আমি এখানে ফেরত এসেছি তোমার সাথে কম্পিটিশন করার জন্য নয়, কিন্তু যেহেতু আমি সবে ফিরে এসেছি যার কারণে আমাকে দাদুর আদেশ মেনে চলতে হবে। কিন্তু অবশ্যই আমি একটা সঠিক সুযোগ খুঁজে আমি দাদুকে সব কিছু ক্লিয়ার করে বলে দেবো। মুয়ানের এসব কথা শোনার পর জিয়ান অবাক হয়ে বলে তুমি কি গু গ্রুপের উত্তরাধিকারী হতে চাও না? তুমি কি জানো গু গ্রুপের কত সম্পদ আছে? মুয়ান হেসে পড়ে যতই সম্পদ থাক না কেন তা দিয়ে কি আমার মা বাবাকে ফেরত আনা যাবে? আমার বাড়ি ফিরিয়ে আনা যাবে? আমার তো আর কোনো বাড়ি নেই। এই পৃথিবীতে তুমি আর দাদু ছাড়া আমার আর কেউ নেই। তাই আমি বিশ্বাস করি তুমি তোমার দূরত্ব কমিয়ে আনবে, আমার সাথে আর কোনো শত্রুতা করবে না এবং আমাকে আপন করে নেবে, কারণ তোমরা আমার পরিবার। মুয়ানের এসব কথাগুলো শোনার পর জিয়ান সম্পূর্ণভাবে হতবাক হয়ে যায়। সে অনেক দুঃখ পায় আর শুধু মুয়ানের দিকেই তাকিয়ে থাকে। মুয়ান বলে অনেক রাত হয়ে গেছে, এখন তোমাকে কি বিশ্রাম করা উচিত। যদি তোমাকে ব্যান্ডেজ বদলাতে হয় তাহলে আমাকে ডাকবে, যদি কোনো সাহায্যের দরকার হয় আমার কাছে আসবে। এই কথাগুলো বলে মুয়ান সেখান থেকে যেতে লাগে, কিন্তু হঠাৎ তার মুখে একটা ইভিল স্মাইল ফুটে ওঠে। আমরা ফ্ল্যাশব্যাকে থেকে মুয়ান জিয়ানের হাতে ব্যান্ডেজ করার ছলে একটি দাগ দেখতে পায়। এই মার্কটা দেখার পর মুয়ান চিনতে পারে সেই মার্কটা সেই ছেলেটার হাতে ছিল যে মুয়ানকে আঘাত করেছিল এবং অজ্ঞান করে ফেলে তার মডেল চুরি করে নিয়ে পালিয়ে গেছিল। মুয়ান মনে মনে বলতে লাগে সেই গুপ্তচর আর কেউ না, গুজিয়ানই। মুয়ান মনে মনে বলতে লাগে গুজিয়ান তাহলে তুমি আমার মডেলটিকে চুরি করেছিলে। এই কথা ভেবে মুয়ান সেখান থেকে বেরিয়ে যায়। নেক্সট দিন আমরা গুজিয়ানকে দেখেছি অফিসের মধ্যে প্রচণ্ড রেগেছিল। গুজিয়ান নিজের ওয়ার্কারদের অনেক বকাবকি করেছিল এবং তাদের বানানো সব ফাইলগুলো ছুঁড়ে ফেলে দিচ্ছিল। গুজিয়ান ফাইলগুলো দেখার পর বলে ফাইলগুলোতে অনেক জালিয়াতি করা আছে, আর এটা দেখার পর এমন মনে হচ্ছে তোমরা মিলে গু গ্রুপকে ধ্বংস করতে চাইছো। তখন সেখানে মিস্টার চেন আসে এবং জিয়ানকে বোঝাবার চেষ্টা করে গু গ্রুপের সিনিয়র সদস্যরা এসব করতে পারে না। গুজিয়ান সবাইকে অ্যানাউন্স করে এবং বলে তিনি তার কর্মচারীদের সম্মানজনক পদ দেবে, কিন্তু তাদের ক্ষমতা ছিনে নেওয়া হবে। অন্যদিকে আমরা মুয়ানকে দেখি সে তার গ্র্যান্ডপার সাথে বসে তার মম ড্যাডের ফ্যামিলি ফটো দেখছিল। মুয়ান বলে আমার ড্যাডের ফটো দেখার পর আমি খুব খুশি হয়েছি। মুয়ান জিয়ানের জন্মদিনের কোনো ছবি না দেখতে পাওয়ার পর গ্র্যান্ডপাকে জিজ্ঞেস করে আঙ্কেলের ছবি নেই কেন? গ্র্যান্ডপা বলতে লাগে জিয়ান তখন ছোট ছিল, সে অনাথ ছিল, তার কোনো জন্ম তারিখ জানা ছিল না, তাই তার জন্মদিন পালন করা হয়নি। এই কথা শোনার পর মুয়ানের মনে নতুন এক সন্দেহ জাগে। অন্যদিকে আমরা জিয়ানকে দেখি সে বাড়ির মধ্যে একা বসে মদ পান করছিল। তখনই তার বান্ধবী লুসি সেখানে আসে এবং বলে তোমার সিনিয়ররা তোমার বিরোধিতা করছে, এটা জেনে তুমি উদাস হবে না। লুসি বলে আমি সবসময় তোমার পাশে থাকবো। জিয়ান লুসিকে কিছু লোকের একটা তালিকা দেয় এবং তাদের সাথে যোগাযোগ করতে বলে। জিয়ান চায় যাতে তারা তার সাথে কাজ করুক। লুসি এটা জানার পর হ্যাপি হয় এবং বলে তুমি যদি গু গ্রুপের উপরে কন্ট্রোল করতে পারো তাহলে মুয়ান আর কিছু করতে পারবে না। এরপরে জিয়ান যখন বাড়িতে আসে সে জানতে পারে মুয়ান জিয়ানের জন্য খাবার রেডি করে রেখেছে। জিয়ান তখন নিজের ড্যাড আর মুয়ানকে দেখে তারা বসে ফটো দেখছিল। মুয়ান জিয়ানকে খাবার খেতে বলে, কিন্তু জিয়ান বলে আমি মিষ্টি খাবার পছন্দ করি না। মুয়ান জিয়ানকে তার সাথে বসে একটি খেলা খেলতে বলে।
জিয়ান না চাইতেও রাজি হয়। অন্যদিকে আমরা মুয়ানকে দেখে সে ভাবতে লাগে। ফ্ল্যাশব্যাকে আমরা মুয়ানকে দেখি সে জিয়ানের রুমের মধ্যে একটা লকার দেখেছিল। সেই লকারটা খোলার জন্য তার ফিঙ্গারপ্রিন্টের প্রয়োজন ছিল। তখন মুয়ান গ্র্যান্ডপাকে তার খেলনা মডেলের বিষয়ে জিজ্ঞেস করতে লাগে। মুয়ান তার গ্র্যান্ডপাকে জিজ্ঞেস করে এই মডেলটার কী ভ্যালু ছিল। গ্র্যান্ডপা জানায় আমার ওয়াইফ এটা তোমার বাবার জন্য রেখে গেছিলেন। এটা তার উইল অনুসারে তৈরি করা হয়েছিল এবং শর্ত ছিল যদি তোমার বাবা এটা গু পরিবারে ফেরত নিয়ে আসে তাহলে তিনি গু গ্রুপের 10% শেয়ারের উত্তরাধিকারী হবেন। মুয়ান তখন বুঝতে পারে গুয়ান তার বাবার এই 10% শেয়ার পাওয়ার জন্য তাকে বাধা দিতে চাইছে। এরপরে দেশে আমরা গুজিয়ানকে দেখতে স্নান করছিল এবং সে নিজের অতীতের সম্পর্কের বিষয়ে ভাবছিল। জিয়ান তখন ছোট ছিল তখন মুয়ানের গ্র্যান্ডপা এসে জিয়ানকে অ্যাডপ্ট করেছিল এবং জানতে চেয়েছিল তুমি কি আমার ফ্যামিলির সাথে থাকতে চাও। ছোট গুজিয়ান হ্যাপি হয়ে রাজি হয়ে গেছিল। এরপর আমরা বর্তমানে ফেরত আসি এবং গুজিয়ানকে দেখি সে খুব মন খারাপ করে স্নান করছিল। তখনই হঠাৎ জিয়ানের রুমের মধ্যে নক করে। তখনই জিয়ান দরজা খুলে দেখে মুয়ান তার হাতের মধ্যে কেক নিয়ে দাঁড়িয়ে আছে। মুয়ানকে এই অবস্থা দেখার পর জিয়ান সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দেয়। তখন জিয়ান জিজ্ঞেস করতে লাগে তুমি এখন এখানে কী করছো হাতের মধ্যে কেক নিয়ে। তখন মুয়ান বলে তোমার কোনো বার্থডে মানানো হতো না, তাই তুমি যেদিনকে আমাদের বাড়িতে এসেছিলে সেই ডেটটাকে আমি তোমার বার্থডে হিসাবে সেলিব্রেট করতে চাই, আর আজকেই সেই ডেটটাই। এটা শোনার পর জিয়ান দরজা খুলে দেয় এবং অবাক হয়ে মুয়ানের দিকে তাকিয়েছিল। মুয়ান জিয়ানকে বলে তুমি আজ গু গ্রুপের ভাইস প্রেসিডেন্ট না, তুমি একজন সাধারণ মানুষ। জিয়ান মুয়ানের এই কথা শোনার পর প্রভাবিত হয়। কিন্তু জিয়ান বলতে লাগে তোমাকে কে অধিকার দিল আমার বার্থডে সেলিব্রেট করার জন্য। আর এটা বলে জিয়ান সেখান থেকে যেতে লাগে আর মুয়ানও তার পিছন পিছন যেতে লাগে। এরপর আমরা মুয়ানকে দেখি সে জিয়ানের জন্য ওয়াইন রেডি করে। মুয়ান ওয়াইনটা নিয়ে জিয়ানকে দিতেই যাচ্ছিল তখনই জিয়ান মুয়ানের হাত টেনে নিজের ক্লোজে নিয়ে আসে। যেটা দেখার পর মুয়ান অনেক বেশি ব্লাশ করতে লাগে। জিয়ান সিরিয়াস হয়ে মুয়ানকে জিজ্ঞেস করে তুমি কি কখনো আমার উপরে সন্দেহ করো নাই। মুয়ান বলে তুমি আমার ফ্যামিলি, তাই আমি তোমার উপরে কখনো ডাউট করতে পারি না। মুয়ান বলে আমার মম ড্যাডের মরার কারণ ছিল গাড়ির ব্রেক ফেল হওয়া, এটাই আমাকে জার্মান পুলিশ বলেছে। মুয়ান বলে আমি কেবল আমার ফ্যামিলির সাথে সময় কাটাতে চাই। এটা শোনার পর জিয়ান তখন মুয়ানের হাত থেকে সেই ওয়াইনের গ্লাসটা না নিয়ে অন্য গ্লাসটা নেয়। এটা দেখার পর মুয়ান মুচকি হাসে। ফ্ল্যাশব্যাকে আমরা মুয়ানকে দেখতে পাই যে জিয়ানের গ্লাসটার মধ্যে অলরেডি একটা মেডিসিন মিশিয়ে দিয়েছিল। জিয়ান ওয়াইন পান করার পর অজ্ঞান হয়ে পড়ে। মুয়ান জিয়ানের লকারের কাছে আসে এবং পাসওয়ার্ড দিয়ে লকার খোলার চেষ্টা করে। জিয়ান যেদিনকে বাড়িতে প্রবেশ করেছিল সেই পাসওয়ার্ডটাই ছিল তার লকারের পাসওয়ার্ড। লকারটি অর্ধেক খুলে যায় কিন্তু লকারটা জিয়ানের ফিঙ্গারপ্রিন্ট চাইছিল। মুয়ান যখন জিয়ানের কাছে যায় তখনই জিয়ান তার হাত ধরে ফেলে। জিয়ান বলে আমি জানতাম তুমি নিশ্চয়ই কিছু প্ল্যান করে এসেছো। ফ্ল্যাশব্যাকে আমরা জিয়ানকে দেখতে পাই সে মুয়ানের দেওয়া ওয়াইনটাকে পান করে নিচে সেটাকে ফেলে দেয়। জিয়ান মুয়ানকে বলে আমি দেখতে চেয়েছিলাম ক্যাংফেং এর নাতনি কতটা সক্ষম। মুয়ান তখন স্বীকার করে বলে আমি তোমার মতন স্মার্ট না, যার কারণে তুমি আমার মম ড্যাডকে মেরে আমার সম্পত্তির অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছো। জিয়ান হাসতে শুরু করে এবং বলে আমি তোমাকে দেখাতে পারি আমার লকারের ভিতরে কি আছে। জিয়ান মুয়ানের হাত ধরে টানতে টানতে লকারের কাছে নিয়ে আসে এবং লকারটা খুলে যায়। মুয়ান লকারটার মধ্যে দেখতে পায় যে সেই মডেলটা জিয়ানের লকারের মধ্যে ছিল, যেটা মুয়ানের কাছ থেকে চুরি করে নেওয়া হয়েছিল। মুয়ান অবাক হয়ে যায়। তখন জিয়ান তার হাতে সেই মডেলটিকে তুলে দেয়। জিয়ান বলে এই মডেল গু ফ্যামিলির সমস্ত সদস্যর কাছে একটা করে আছে। এটা শোনার পর মুয়ান কান্নায় ভেঙে পড়ে। জিয়ান বলে তোমার হয়ে গেছে, এবার আমার রুম থেকে বেরিয়ে যাও। অন্যদিকে আমরা মুয়ানকে দেখি সে তার ফ্রেন্ড মিওকে এসব ঘটনাগুলো বলে এবং বলে জিয়ান আমার বিষয়ে সব জেনে গেছে। মিও বলে তুমি তাড়াতাড়ি জার্মানিতে ফেরত চলে আসো, তোমার লাইফ অনেক রিস্ক আছে। তখন মুয়ান বলে আমি যতক্ষণটা সত্য না জানবো ততক্ষণটা আমি ফেরত আসবো না। মিও তাকে বলে জিয়ান যদি সত্যি করে মার্ডারার হয় তাহলে সে তোমাকেও ছাড়বে না। মুয়ান বলে আমি জিয়ানকে ভয় পাই না, সে যদি আমাকে অ্যাটাক করতে চায় তাহলে সেটা তার ভুল। পরের দিন সকালে আমরা মুয়ানকে দেখি জিয়ান তার রুমের মধ্যে একটা লেটার রেখে গেছিলো, যেটা দেখার পর মুয়ান অনেক বেশি বিরক্ত হয়ে যায়। তারপরে আমরা মুয়ানকে দেখি সে ডিনার টেবিলে খাবার খেতে আসে। তখন সে সেখানে জিয়ানকে দেখে সে স্মাইল করছিল। মুয়ান ওকে দেখে বিরক্ত হয়ে যায়। জিয়ান বলে থ্যাংক ইউ, আমার ভাগ্নি কালকে আমার জন্য বার্থডে সেলিব্রেট করেছিল, যার কারণে আমি অনেক বেশি হ্যাপি হয়েছি। মুয়ান জিয়ানকে বলো গত রাত্রে আমি তোমাকে ভাইস প্রেসিডেন্ট হিসাবে না একটা মানুষ হিসাবে তোমার বার্থডে সেলিব্রেট করেছিলাম। জিয়ান বলে আমি খুশি এবং আমি চাই আমাদের ফ্যামিলি যাতে সবসময় এইভাবেই খুশি থাকুক। মুয়ান বলে আমার মম ড্যাডও আমাদেরকে স্বর্গ থেকে আশীর্বাদ করবেন। এরপর আমরা মুয়ানকে দেখি জিয়ানের সাথে গাড়ির মধ্যে বসে পড়ে। জিয়ান মুয়ানকে সন্দেহ করে। মুয়ান জিয়ানকে বলে তুমি আমাকে ভয় পাচ্ছ কেন। জিয়ান রেগে গিয়ে মুয়ানকে গাড়ির থেকে নেমে যেতে বলে।
মুয়ান নেমে যায়, তখন গুজিয়ান চলে যায়। তখন মুয়ান নিজের মোবাইল ফোনে গুজিয়ানের গাড়ির লোকেশন ট্র্যাক করতে লাগে। মুয়ান দেখতে পায় যে গুজিয়ান একটা ক্লাবের মধ্যে গেছে। মুয়ান সেই ক্লাবের মধ্যে একটা ওয়েট্রেসের ড্রেস আপ করে সেখানে যায় এবং তার উপরে নজর রাখার জন্য একটি মেয়েকে তার পিছনে লাগিয়ে দেয়। মুয়ান জিয়ানের উপরে একটা গোপন ক্যামেরা ফিট করার জন্য একটা ওয়েট্রেসের সাহায্য নেয়। মুয়ান ওয়েট্রেসকে বলে জিয়ানের কাপড়ের মধ্যে যাতে সে ওয়াইন ফেলে যায়, তার কারণে যাতে সে জিয়ানকে আটকে রাখতে পারে, আর সেই সুযোগ নিয়ে আমি তার রুমে গিয়ে ক্যামেরা যাতে ফিট করতে পারি। এরপর মুয়ান একটা ক্যামেরা ফিট করার ঠিক তখনই সেখানে লুসি চলে আসে। লুসিকে দেখার পর মুয়ান সেখান থেকে পালাতে লাগে। ঠিক তখনই সেখানে জিয়ান চলে আসে। মুয়ান জিয়ানকে দেখতে পায় না, কিন্তু জিয়ান মুয়ানকে দেখে ফেলে আর সে তার পিছন করতে লাগে। মুয়ান বুঝে যায় যে জিয়ান তাকে দেখে ফেলেছে, যার কারণে সে নিজের ড্রেস আপ চেঞ্জ করে সঙ্গে সঙ্গে দৌড়িয়ে একটা ছেলের কাছে আসে এবং তাকে জড়িয়ে ধরে এবং সে সেই ছেলেটিকে বলে, প্লিজ তুমি আমার সাহায্য করো, একটি লোক আমার ফলো করছে। তখন সেই ছেলেটি তার সাহায্য করতে লাগে। আর সেই ছেলেটি হলো আমাদের ড্রামার সেকেন্ড মেন লিড, তার নাম হলো লুপেং। জিয়ান মুয়ানের কাছে এসে কিন্তু মুয়ানকে সে দেখতে পায় না, আর সে সেখান থেকে চলে যায়। তখন ছেলেটি বলে, আমি কি পুলিশকে কল করবো? তখন মুয়ান বলে, দরকার নেই, আমি তোমাকে ভুল হয়েছে। এটা ভেবে মুয়ান সেখান থেকে পালিয়ে যায়। তারপর আমরা লুসি এবং জিয়ানকে দেখি তারা সেখানে বসে মিটিং করছে। লুসি বলে, তোমার প্ল্যানের অনুসার চেয়ারম্যান গুয়ের ক্ষমতা অনেক কম হয়ে যাবে। লুসি বলে, শেয়ার হোল্ডাররা আমাদের সাইডেই আছে, কারণ তারা মনে করে মুয়ান ফেরত আসার পর জিয়ান চেয়ারম্যানের বিরুদ্ধে চলে যাবে। অন্যদিকে আমরা মুয়ানকে দেখে এই সব ভিডিওগুলো সে তার গ্র্যান্ডপাকে দেখিয়ে দেয়। গ্র্যান্ডপা বলে, গুজিয়ান এবং লুসি ওরা ছোটোবেলা থেকে একসাথেই বড় হয়েছে। মুয়ান বলে, গ্র্যান্ডপা আমার মনে হচ্ছে আঙ্কাল জিয়ান তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। মুয়ান গ্র্যান্ডপাকে বলে, আমি তোমার কোম্পানিতে কাজ করতে চাই আর মিস্টার জিয়ানের উপর ইনভেস্টিগেট করতে চাই। গ্র্যান্ডপা এই কথা শোনার পর চিন্তায় পড়ে যায়। তারপরে আমরা নাইটের সিন দেখে মুয়ান ঘুমিয়েছিল। সে তার মম ড্যাডের কার অ্যাক্সিডেন্টের স্বপ্ন দেখে এবং ভয় পেয়ে উঠে যায়। হঠাৎ তখন মুয়ানের দরজায় কেউ নক করে। মুয়ান দরজা খুলে দেখে সেখানে জিয়ান দাঁড়িয়েছিল। জিয়ান বলে, আমি তোমাকে তোমার জিনিস ফেরত দিতে এসেছি। গুজিয়ান মুয়ান অনেক ক্লোজে এসে যায়। মুয়ান পিছনে সরতে যায়, গুজিয়ান তার সামনে আসতে থাকে। জিয়ান মুয়ান অনেক ক্লোজে আসতে থাকে, যার কারণে মুয়ান ভয় পেয়ে বিছনায় বসে পড়ে। তখনই জিয়ান তার কাছে আসে এবং বলে, তুমি এই ক্লিপটা তুমি ভুলে চলে এসেছিলে। মুয়ান বলে, এই ক্লিপটা আমার না। তখন জিয়ান বলতে লাগে, আজ আমি তোমার মতনই একজন ওয়েট্রেসকে দেখতে পেয়েছি যে একদম দেখতে তোমার মতন ছিল। জিয়ান এসে মুয়ানের চুলের মধ্যে সেই ক্লিপটা লাগিয়ে দেয় এবং বলে, আমি যাতে তোমাকে এমন কাজ করতে আবার না দেখি। এই বলে জিয়ান সেখান থেকে চলে যায়। মুয়ান অনেক ভয় পেয়ে যায় এবং বুঝে যায় যে জিয়ান তার বিষয়ে সব জেনে গেছে। মুয়ান বলে, আমি জিয়ানকে ভয় পাই না, সে শুধু আমাকে ভয় দেখাচ্ছে, আমি নিশ্চয়ই তাকে ধরে ফেলবো। নেক্সট আমরা মুয়ানকে দেখি দাদু তাকে কোম্পানিতে ঘুরতে নিয়ে এসেছিল। তখন দাদু মিস্টার চ্যানের সাথে মুয়ানের আলাপ করিয়ে দেয় এবং বলে, মিস্টার চ্যান তোমাকে কোম্পানির সব কাজ শিখিয়ে দেবে। দাদু বলে, আমার বয়স হয়ে গেছে, আমি আর কোম্পানি চালাতে পারবো না। মিস্টার চ্যান মুয়ানকে ওয়েলকাম জানায়। মিস্টার চ্যান বলে, কোম্পানির বিষয়ে জানার জন্য সে যাতে তার গ্র্যান্ডপার হেল্প করে, যাতে তার গ্র্যান্ডপা রেস্ট নিতে পারে। মুয়ান মিস্টার চ্যাংকে থ্যাংক ইউ বলে এবং বলে, আমি মন দিয়ে সব কিছু শিখে যাব। নেক্সট দিন আমরা মিস্টার চ্যাংকে দেখি সে মুয়ানকে নিজের কোম্পানিতে নিয়ে আসে এবং বলে, গু গ্রুপ খুবই একটা জটিল জায়গা। তিনি মুয়ানকে প্রশ্ন করে, তুমি কি এই দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত? মুয়ান বলে, আমি সব কিছু শিখে নেব। মিস্টার চ্যান মুয়ানকে জানায়, আমার আসল উদ্বেগ হলো তোমার অবিবাহিত আঙ্কাল জিয়ানকে নিয়ে। মিস্টার চ্যান মুয়ানকে জানায়, তোমার আঙ্কাল যদিও ভাব তোমার ব্লাড রিলেটিভ না হয়, তবুও সে পয়সার লোভে সে তোমার কোম্পানিকে হাতছাড়া করতে চাইবেন না। মুয়ান মিস্টার চ্যানকে বলে, আমার আঙ্কাল এমন করবে না আমাদের কোম্পানিকে নিয়ে। মুয়ান জানায়, যতদিন আমার দাদু আছে আমি কাউকে ভয় পাই না। মিস্টার চ্যান বলে, আমি সবসময় তোমারই সাপোর্ট করব। মুয়ান তাকে থ্যাঙ্কফুল। এরপর আমরা জিয়ানকে দেখেছি একটা মিটিংয়ের মধ্যে বিজি ছিল। তখন তিনি মিস্টার চ্যাঙ্গা স্যার বলে, আমি তোমাদেরকে একজনের সাথে দেখা করাতে চাই। তখনই জিয়ান দেখে মিস্টার চ্যাংয়ের পিছন দিক দিয়ে অ্যাটিটিউডের সাথে মুয়ান আসছিল। মুয়ানকে দেখার পর জিয়ানের মুখের 12টা বেজে যায়। মিস্টার চ্যান মুয়ানকে গ্রুপের ভবিষ্যৎ উত্তরাধিকারী হিসাবে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। মুয়ান জিয়ানকে জানায়, আজ আমি এখানে কাজের জন্য এসেছি, ব্যক্তিগত কারণের জন্য নয়। মিস্টার চ্যাং সবাইকে বলে, আমি চাই মিস মুয়ান এই কোম্পানিতে ভাইস প্রেসিডেন্টের হিসাবে কাজ করুক। মুয়ান সবার সাপোর্ট চায়। তখনই লুসি সেখানে উঠে দাঁড়ায় এবং বলে, মুয়ান বিদেশে কী ধরনের কাজ করতো এবং এখন সে কেমন দায়িত্ব নিতে চায়। মুয়ান বলে, আমি এখনও কিছু জানি না এবং আমি শুরু থেকে সব কিছু শিখতে চাই। লুসি মুয়ানকে বলে, তোমাকে সেলস ডিপার্টমেন্টের থেকে কাজ করা শুরু করা উচিত। যেটা জানার পর মিস্টার চ্যান আপত্তি জানায় এবং বলে, আমার খেয়ালে মিস মিওকে ভাইস প্রেসিডেন্টের পর থেকে স্টার্ট করা উচিত।
তখন জিয়ান উঠে যায় এবং লুসির কথার সমর্থন করে। জিয়ান বলে, আমি ছোটোর থেকে বড় পদে গেছি, তাই যদি হঠাৎ করে মিস মুয়ানকে বড় পদ দিয়ে দেওয়া হয় তাহলে সে তার শেয়ার হোল্ডারদের কাছে খারাপ বার্তা দেবে। মুয়ান জিয়ানের কথা সমর্থন করে এবং বলে, আমি এখানে কোনো ঝামেলা করতে আসিনি, আমি ব্যাস কুকুরকে দেখাতে চাই যে আমি একজন যোগ্য উত্তরাধিকারী। এই বলে মুয়ান জিয়ানের ফেসের দিকে তাকিয়ে হাসে এবং জিয়ানও মুয়ানের ফেসের দিকে তাকিয়ে স্মাইল করে। তখন সেখানে দাদু আসে এবং মুয়ানের কথার সাথে এগ্রি করে। দাদু বলে, মুয়ান ভাইস প্রেসিডেন্টের পদের জন্য যোগ্য কি না এটা ভোটিংয়ের দ্বারা ডিসাইড করা হবে। এরপর দাদু সবাইকে ভোট করতে বলে। সবাই মুয়ানের পক্ষে ভোট করে। দাদু বলে, ডিসাইড হয়ে গেছে যে মুয়ান এখন ভাইস প্রেসিডেন্টের আন্ডারে কাজ করবে। মুয়ানকে দেখার পর জিয়ান তাকে অভিনন্দন জানায় এবং তার সাথে হ্যান্ডশেক করে আর সে একটা ইভেল স্মাইল দেয়। পরের সিনে আমরা মুয়ানকে দেখি, সে তার অফিসের মধ্যে বসে কাজ করছিল। সে কাজের চাপে বিরক্ত হয়ে উঠেছে এবং বুঝতে পারছিল না যে সে কী করবে। সেখানে মিস্টার ওয়াং আসে এবং মিওকে গত 3 বছরের পুরানো কাজের ফাইল দেয় আর বলে, এইসব ফাইলগুলো তুমি ভালো করে পড়ে নাও এবং আমাদের কোম্পানির বিষয়ে জানো, আর তোমার যদি কোনো প্রশ্ন থাকে আমাকে তুমি ডাইরেক্ট জিজ্ঞেস করতে পারো। ওরা যত কথা বলছিল তখন থেকে জিয়ান চলে আসে আর মুয়ান জিয়ানকে দেখে ফেলে। মুয়ান জিয়ানের কাছে এসে গর্বের সাথে বলে, আমি 3 দিনের মধ্যে এইসব রিপোর্ট পড়ে শেষ করে ফেলবো। আর এটা বলে সে জিয়ানের মুখের উপরে দরজা বন্ধ করে দেয়। তারপর আমরা রাত্রের সিন দেখে মুয়ান অফিসে কাজ শেষ করে বাড়িতে আসে। তখনই সে জিয়ানকে দেখে সে সিঁড়ির মতো বসে আছে। জিয়ানের এই অবস্থা দেখার পর মুয়ান ভয় পেয়ে যায় এবং চিৎকার করে ওঠে। জিয়ান তাকে রেগে উঠতে দেয় আর বলে, তুমি তো রাগ করে দরজাটা আমার মুখের উপরে বন্ধ করে দিয়েছিলে, এখন তুমি আমাকে দেখে ভয় পাচ্ছ। জিয়ান মুয়ানকে বলে, গুগরুপ তোমার কল্পনার থেকেও বেশি জটিল। জিয়ান বলে, এখনও দেরি হয়নি, তুমি চাইলে এখন এখান থেকে চলে যেতে পারো। মুয়ান বলে, যতই কষ্ট হোক না কেন আমি এর জন্য প্রস্তুত। নেক্সট ডে আমরা মিস্টার ওয়াংকে দেখি, সে মুয়ানের সাথে মিটিং করার জন্য এসেছিলো এবং সে জিয়ানের সব গোপন তথ্য তাকে দিয়ে দেয়। মিস্টার ওয়াং বলে, জিয়ান তোমার কোম্পানির সম্পদ পাচার করে দিচ্ছে। মুয়ান ওর কথা শুনে বিশ্বাস করে না, কিন্তু মিস্টার ওয়াং বলে, এটা শুধুই শুরু। সে মুয়ানকে জানায়, তোমার মম ড্যাডের মৃত্যুর কারণের পিছনে নিশ্চয়ই মিস্টার জিয়াংয়ের হাত আছে। কোম্পানির সবাই এটা বিশ্বাস করে। মিস্টার ওয়াং বলে, জিয়ানের অফিসের মধ্যে একটা গোপন লকার আছে, তার ভিতরে আরও বেশি ইনফরমেশান থাকতে পারে। ওয়াং বলে, তুমি মিস্টার জিয়ানের অফিসে গিয়ে সেই ইনফরমেশানটা নিয়ে আমাকে দেবে। তখন মুয়ান বলতে লাগে, তুমি কি চাও আমি আমার আঙ্কেলের বিরুদ্ধে যাই? তখন মিস্টার ওয়াং বলে, আমাদের দুজনেই টার্গেট মিস্টার জিয়ান। তারপর আমরা কয়েক সপ্তাহ পরের শেয়ার হোল্ডারের মিটিংয়ের সিন দেখি। শেয়ার হোল্ডারের মিটিং স্টার্ট হয়ে যায়। দাদু জিয়ানের মুখের দিকে তাকায়, জিজ্ঞেস করে, আর মুয়ান কোথায়? তখন জিয়ান বলে, সে ব্যস্ত আছে একটা কাজের পারপাসে। দাদু মিটিং স্টার্ট করে দেয় এবং সবাইকে ভোট দিতে বলে। অন্যদিকে আমরা মুয়ানকে দেখি, সে জিয়ানের রুমে এসে সব কিছু সার্চ করতে লাগে। সে জিয়ানের লকার খুঁজে কিছু কাগজপত্র খুঁজে পায়, যেটা দেখার পর মুয়ান অবাক হয়ে যায়। অন্যদিকে আমরা শেয়ার হোল্ডারের মিটিং দেখি, সবাই জিয়ানের এগেনস্টে ভোট দেয় আর লাস্টে শুধু 3% ভোট বাকি ছিল। তখন জিয়ান বলতে লাগে, এখনও ভোট বাকি আছে। তখন জিয়ানের তরফ থেকে লুসি এবং তার অ্যাসিস্ট্যান্ট লিন তাকে ভোট দেয়। তখন মিস্টার চেন বলে, সবথেকে বড় ভোট যে পাবে সেই শেয়ার হোল্ডারের মিটিংয়ে জিতবে। আমাদের মধ্যে যে সবথেকে বড় শেয়ার হোল্ডার মিস্টার ড্যাং, সে এখনও আসেনি। তখন জিয়ান বলে, মিস্টার ড্যাং আমাকে বলেছে সে নিজের ভোটটা আমাকেই দেবে। যেতে দেওয়ার পর মিস্টার চেন রেগে যায় এবং বলে, আমি জানি তুমি মিস্টার ড্যাংয়ের সাথে মিলে শেয়ার বাজারে বিক্রি করছো আর তুমি চিটিং করে ভাইস প্রেসিডেন্টের পদ দখল করতে চাইছো। দাদু জিয়ানকে জিজ্ঞেস করে, মিচান কি সত্যি কথা বলছে? জিয়ান বলে, আমি শেয়ার কিনেছি, কিন্তু আমি কোম্পানির ফায়দার জন্য কিনেছি নাকি নিজের ফায়দার জন্য? আমি কোম্পানিকে মিস্টার চেনের মতো লোকদের কাছ থেকে প্রোটেক্ট করার জন্য এসব করেছি। জিয়ান বলতে লাগে, এই কোম্পানির সম্পদ মিস্টার চেন আর তার সাথে জড়িত আরও কজন শেয়ার হোল্ডার মিলে পাচার করে দিচ্ছে, আর এটাকে আমি প্রুভ করতে পারি। ফ্ল্যাশব্যাক আমরা জিয়ানকে দেখি, সে একটা লোকের থেকে ইনফরমেশান কালেক্ট করছিল কোম্পানির বিরুদ্ধে যারা যারা কাজ করছে, তাদের সমস্ত ডিটেলস এই লোকটা তাকে দিয়ে দেয়। অন্যদিকে আমরা মুয়ানকে দেখি, সে সেই ফাইলটা নিয়ে জিয়ানের রুম থেকে বেরোচ্ছিল। তখনই তার সামনে লুসি চলে আসে এবং বলে, তুমি এখানে কী করছো? তখন মুয়ান বলতে লাগে, আমাকে আঙ্কাল এখানে পাঠিয়েছিল একটা জরুরি কাজের জন্য। তখন লুসি তার হাত থেকে সেই ফাইলটা চাইতে লাগে। তখন মিও লুসিকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে আসে। অন্যদিকে আমরা শেয়ার হোল্ডারের মিটিংয়ে দেখি সবাই ঝগড়া করছিল। তখন মিস্টার চ্যাং জিয়ানকে বলে, তুমি কোম্পানির সবথেকে বড় প্রবলেম। মিস্টার চ্যাং বলতে লাগে, মুয়ানের কাছে সব প্রুফ আছে, শীঘ্রই সেই প্রুফ নিয়ে এখানে চলে আসবে।
তখন সেখানে মোহন চলে আসে এবং বলে আমার কাছে প্রুফ আছে। মোহনকে দেখার পর জিয়ান স্মাইল করতে লাগে। তখন মোহন এসে গ্র্যান্ডপাকে বলে আমার কাছে এমন প্রুফ আছে যাতে আমরা জানতে পারবো কোম্পানির শেয়ারকে অবৈধভাবে বিদেশে পাচার করা হচ্ছে। মোহন মিস্টার চ্যাংয়ের কাছে এসে বলে তুমি কি এটা স্বীকার করবে? সবাই এটা শোনার পর অবাক হয়ে যায়। মিস্টার চ্যাং অবাক হয় মোহনকে জিজ্ঞেস করে প্রমাণ কি জিয়ানের বিরুদ্ধে নয়? মোহন বলে আমি আমার আঙ্কালের বিরুদ্ধে প্রমাণ খুঁজছিলাম, কিন্তু তুমি আমাকে আঙ্কালের বিরুদ্ধে ফাঁসাবার জন্য আমার ইউজ করেছো। মোহন বলে আমি যখন জার্মানিতে ছিলাম তুমি সেই পার্সন যে আমাকে চিঠি লিখেছিলে আর তুমি বলেছিলে মিস্টার জিয়ান আমার মম ড্যাডকে মেরেছে। মোয়ান বলতে লাগে মিস্টার চ্যান তুমি আমাকে জিয়ানের বিরুদ্ধে প্রমাণ খোঁজার জন্য বোকা বানিয়েছিলে, কিন্তু তুমি নিজের দুর্নীতির প্রমাণ আমাকে ফাঁস করে দিলে। তুমি আমাকে মিস্টার জিয়ানের বিরুদ্ধে ব্যবহার করার জন্য লেটার লিখতে। জিয়ান মিস্টার চ্যাংকে জিজ্ঞেস করে তুমি কি আমার দাদা এবং বৌদির মৃত্যুর জন্য আমাকে দোষারোপ করছো? তোমার কাছে কোনো প্রুফ আছে? মিস্টার চ্যাং বলে আমার কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু সবাই এটাই মনে করে তুমি তোমার দাদা বৌদিকে মেরেছো। মিস্টার চ্যাং বলতে লাগে তুমি গু পরিবারের একটা অ্যাডপ্টেড সান, তবু তুমি গু পরিবারের সম্পূর্ণ সম্পদ ধরে রেখেছো, যেটা খুবই বড় একটা পাপ। সে জিয়ানকে বলে তুমি গু ফ্যামিলির একটা কুকুরের থেকে বড় কিছুই না। সে জিয়ানকে জি ফ্যামিলির কুকুর বলে অপমান করে। তখন গ্র্যান্ডপা পুলিশকে কল করতে যাচ্ছিল, তখনই মিডলে মিস্টার ওয়াং উঠে যায় এবং মোয়ানের উপরে অ্যাটাক করে এবং তাকে বন্দি বানিয়ে নেয়। আর সে বলতে লাগে আমাকে এখনই 50 লাখ টাকা দাও, যেটা দেখার পর দাদু ভয় পেয়ে যায়। জিয়ান বলতে লাগে থামো। জিয়ান বলে আমি তোমাকে টাকা দিয়ে দেবো, কিন্তু আমার কিছু টাইমের দরকার। মিও ওয়াং জিয়ানকে বলতে লাগে আমার জন্য কার রেডি করো, আমি এখান থেকে মুয়ানকে নিয়ে যাচ্ছি। এটা বলে ওয়াং মিয়ানকে নিয়ে নিজের সাথে চলে যায় আর জিয়ানও তার পিছন করতে লাগে। জিয়ান সিঁড়ি দিয়ে দৌড়াতে দৌড়াতে মিওয়ানের কাছে আসে, কিন্তু মিওয়ান বলে কোনো চালাকি করবে না, তাহলে এই মেয়েটা মারা যাবে। জিয়ান মিস্টার ওয়াংকে শান্ত হতে বলে এবং বলে আমি তোমাকে তোমার গাড়ি দিয়ে দিচ্ছি। জিয়ান নিজের গাড়িটা ওয়াংকে দেয়। ওয়াং গাড়ির মধ্যে উঠতে লাগে, তখন সেই ফাঁকে মুয়ান নিজের ফ্রেন্ডকে কল করে নেয় আর সে গাড়ির মধ্যে উঠে যায়, নিজের ফোনটাকে মাটিতে ফেলে দেয়। ওয়াং হি সেই গাড়িটা নিয়ে সেখান থেকে চলে যায়। তখনই মুয়ানের ফ্রেন্ড কলের মধ্যে কথা বলছিল, তখন জিয়ান থেকে কলটাকে পিক করে নেয়। তখন মিও বলতে লাগে তোমার গাড়ির মধ্যে ট্র্যাকার সেট করা আছে, আমি তোমাকে তার লোকেশন সেট করছি। যেটা শোনার পর জিয়ান অবাক হয়ে যায় এবং বলে তোমাকে আমি পরে দেখবো, আগে আমি ঝামেলাটাকে সামলে নিই, তোমার পরে ক্লাস আছে। এটা বলে সেই লোকেশন ফলো করতে করতে সেখান দিয়ে চলে যায়। জিয়ান সেই জায়গায় পৌঁছে যায় যেখানে মুয়ানকে বন্দি করে রাখা হয়েছিল। জিয়ান মিস্টার ওয়াংকে কল করে এবং বলে আমি তোমার টাকা রেডি করে দিয়েছি, কিন্তু আমার একটু টাইম লাগবে। যেটা শোনার পর মিস্টার ওয়াং বিরক্ত হয়ে যায় এবং বলে আমি তোমাকে 15 মিনিটের টাইম দিচ্ছি, 15 মিনিটের মধ্যে যদি তুমি টাকা না দাও তাহলে এই মেয়েটিকে তুমি আর দেখতে পারবে না, আমি এই মেয়েটিকে মেরে ফেলবো। ওয়াং মুয়ানকে বলতে লাগে এত বছর ধরে আমি তোমাদের কোম্পানির আন্ডারে কাজ করছি, কিন্তু কেউ আমাকে মানুষ হিসাবে মনে করেনি, তাই জিয়ান যদি এখানে চলে আসতে আমাকে মেরে ফেলবে, তার আগে আমি তোমাকে মেরে ফেলবো, আমি তোমাকে নিজের সাথে নিয়ে মরতে চাই। সে তাকে চাকু দিয়ে মারতে যাচ্ছিল, তখনই মুয়ান তার হাতের মধ্যে কামড়ে দেয়। তখন সেখানে জিয়ান চলে আসে এবং মুয়ানকে বাঁচাতে লাগে। লড়াই করার সময় মুয়ানের মাথায় আঘাত লেগে গেছিলো, যার কারণে সে অজ্ঞান হতে গেছিলো। তখনই জিয়ান এসে তাকে ধরে ফেলে, কিন্তু পিছন থেকে তখনই ওয়াং এসে জিয়ানের হাতের মধ্যে ছুরি আঘাত করে। তখন জিয়ান ওয়াংকে এক লাথি মারে, যার কারণে জিয়ান ছিটকে মাটির মধ্যে পড়ে যায়। তারপরে জিয়ান দৌড়িয়ে মুয়ানের কাছে যায়, তখন মুয়ান অজ্ঞান হয়ে গেছিল। তারপরে আমরা হাসপাতালের সিন দেখি যখন মুয়ানের হোশ ফেরে, সে নিজেকে হসপিটাল রুমে পায়। মুয়ান একটা দুঃস্বপ্ন দেখে আসে, চিৎকার করে তার বাবা মাকে বাঁচাতে বলে। তখনই তার সামনে জিয়ান দৌড়ে আসে এবং তাকে জড়িয়ে ধরে এবং বলে ইটস ওকে, আমি তোমার কাছে আছি। মুয়ানের যখন রিয়েলাইজ হয় তখন সে জিয়ানের কাছ থেকে সরে যায় এবং তার থেকে ক্ষমা চায়। মুয়ান জিয়ানকে জিজ্ঞেস করে তুমি আমাকে কেন বাঁচালে? মুয়ান বলে আমি যদি মারা যেতাম তাহলে তোমার কোনো বাধাই থাকতো না, তুমি গো গ্রুপের উত্তরাধিকারী হয়ে যেতে। এটা শোনার পর জিয়ান বলে আমি তোমার বাবা মাকে মারি নেই, তোমার দাদু তোমার ফ্যামিলিকে খুঁজে পাওয়ার আগে তোমার ড্যাড আমার কাছ থেকে 6 মাস আগে টাকা চেয়েছিল তোমার মায়ের চিকিৎসার জন্য। আমি তোমার মায়ের চিকিৎসার জন্য বিদেশে টাকা পাঠাতাম, এই কারণে আমার বিরুদ্ধে সম্পদ পাচারের অভিযোগ উঠেছিল। জিয়ান বলে আমি তোমার মম ড্যাডকে খুঁজে পেয়েছিলাম এবং জার্মানিতে তার সাথে দেখা করতে গেছিলাম, কিন্তু তোমার ড্যাড গু ফ্যামিলিতে ফেরত আসার জন্য রাজি ছিল না, কারণ সে তোমার জন্য এবং তোমার মমের জন্য একটা শান্তি জীবন চেয়েছিল। এরপর আমরা জিয়ানকে দেখি সে মুয়ানের ড্যাডের বাড়ির সামনে দাঁড়িয়েছিল নিজের গাড়ি নিয়ে। তখনই সে একটা লোককে দেখতে পারে, সেই লোকটাও জিয়ানের বাড়ির আশেপাশে ঘোরাফেরা করছিল। জিয়ান সেই ছেলেটিকে ফলো করতে লাগে আর জিয়ান দেখতে পায় সেই ছেলেটি
মুয়ানের ভায়োলিন ক্লাসের মধ্যে চলে এসেছিল। জিয়ান মুয়ানের মম ড্যাডকে গ্রুপ থেকে বাইরে রাখতে চায়, তাই সে জিয়ানকে দেখার পরও নাচের অভিনয় করে। জিয়ান বলে, তোমার মম ড্যাডের দুর্ঘটনার সময় আমি সেখানে উপস্থিত ছিলাম এবং আমি তোমাকে গোপনভাবে প্রোটেক্ট করে যাচ্ছিলাম। আর তুমি যখন অজ্ঞান হয়ে গেলে তখন আমি তোমাকে হসপিটালে নিয়ে গেছিলাম। আর সেই স্টকারটা যখন তোমাকে অ্যাটাক করেছিল তখন আমি তোমাকে বাঁচিয়েছিলাম। কিন্তু তখনই তোমার গ্র্যান্ডপা অসুস্থ হয়ে যায়, যার কারণে আমাকে ফেরত চলে আসতে হয়। জিয়ান মুয়ানকে জানায়, আমি তোমাকে সব কিছু আগেই বলতে চেয়েছিলাম, কিন্তু আমি ভয় পেয়ে গেছিলাম যে খুনি তোমার উপরে নজর রেখেছিল। তোমার অবস্থান গ্রুপে সুবিধাজনক নয় এবং অনেক লোক মিলে তোমাকে আঘাত করতে চায়। জিয়ান মুয়ানকে বলে, আমি দেখতে চেয়েছিলাম যে তুমি কোম্পানির দায়িত্ব নেওয়ার জন্য কতটা যোগ্য, তাই আমি তোমাকে তোমার নিজের মতে চলতে দিয়েছিলাম। মুয়ান জিয়ানকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি করে তোমার সব পরিশ্রম আমাকে দিয়ে দিতে চাও? জিয়ান বলে, আমি যা কিছু করেছিলাম আমি সব কিছু আমার ড্যাডকে ইমপ্রেস করার জন্য করেছিলাম এবং আমি চেয়েছিলাম যে আমি গ্রুপের একজন যোগ্য উত্তরাধিকারী হয়ে দাঁড়াই। কিন্তু এখন তোমার যদি আমার প্রয়োজন হয় আমি সবসময় তোমার পাশে থাকবো। মুয়ান জিয়ানকে জিজ্ঞেস করে, তুমি আমাকে আগে এসব কিছু বলোনি কেন? তখন জিয়ান বলে, আমি দেখতে চেয়েছিলাম তুমি গ্রুপ কোম্পানি সামলাবার জন্য কতটা যোগ্য। জিয়ান বলে, আমি গ্রুপের একটা কুকুর হয়ে সর্বদা তোমার সাথে থাকবো। এটা শোনার পর মুয়ান অনেক আপসেট হয়ে যায়। নেক্সট দিন আমরা মুয়ানকে দেখে সে আপসেট হয়ে তার মম ড্যাডের কবরের কাছে এসে বসেছিল। মুয়ান ভাবছিল, আমি ভুল করে জিয়ানকে সন্দেহ করেছি। মুয়ান তার মম ড্যাডের কবরের কাছে এসে বসে কাঁদতে লাগে এবং বলে, আমি ভেবেছিলাম মিস্টার জিয়ানই তোমাদের খুনি, কিন্তু এখন আমি জানতে পারলাম জিয়ান আমাকে সিক্রেটলি রক্ষা করে চলেছিল। মুয়ান এখন অনেক কৃতজ্ঞ, কিন্তু সে কী করেছে জিয়ানকে ধন্যবাদ জানাবে সে জানে না। সে এখন নিজেকে পৃথিবীর সবথেকে অকেজো মানুষ হিসাবে মনে করছে। অন্যদিকে আমরা গ্র্যান্ডপা এবং জিয়ানকে দেখি তারা দুজনে হসপিটালে মুয়ানকে দেখতে এসেছিল, কিন্তু সে সেখানে ছিল না। তখন গ্র্যান্ডপা ভয় পেয়ে যায়, জিয়ানকে বলে তাকে খুঁজতে। তখন জিয়ান বলে, চিন্তা করবে না গ্র্যান্ডপা। এটা বলে জিয়ান মুয়ানকে কল করতে লাগে, কিন্তু তার ফোন সুইচ অফ ছিল। তারপর জিয়ান দৌড়ি তার রুমের মধ্যে আসে এবং সে তার রুমে তার মম ড্যাডের ছবিটা দেখে সে বুঝে যায় মুয়ান এখন কোথায় আছে। জিয়ান মুয়ানের মম ড্যাডের কবরের কাছে আসে এবং দেখতে পায় মুয়ান সেখানে আপসেট হয়ে বসেছিল। জিয়ান মুয়ানের পাশে এসে বসে এবং নিজের কোট মুয়ানের উপরে জড়িয়ে দেয়। মুয়ান অবাক হয়ে তাকায় এবং জিয়ানকে মিস্টার জিয়ান বলে ডাকে। তখন জিয়ান বলে, তুমি আমাকে আঙ্কেল বলে ডাকো। মুয়ান জিয়ানকে আঙ্কেল বলে ডাকে। জিয়ান বলে সে জানতো যে এমন পরিস্থিতিতে তুমি তোমার মম ড্যাডের কাছে আসবে। মুয়ান ক্ষমা চেয়ে বলে, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। জিয়ান বলে, আমি এসব মনে রাখি না। এটা শোনার পর মুয়ান কাঁদতে শুরু করে। তখন জিয়ান তাকে শান্ত করায়। জিয়ান মুয়ানের চোখ পুছে দেয়। মুয়ান বলে, আমার লাইফের একমাত্র উদ্দেশ্য ছিল আমি আমার মম ড্যাডের মৃত্যুর কারণ খুঁজে বার করব। কিন্তু এখন সব পথ বন্ধ হয়ে আছে। তার মনে হয় সে যদি তার মৃত্যুর প্রতিশোধ না নিতে পারে তাহলে তার বেঁচে থাকার কোনো অর্থ নেই। জিয়ান তাকে কনসোল করে এবং বাড়িতে ফেরার অনুরোধ করে। মুয়ান বলে, আমার পা অবশ হয়ে গেছে, আমি আর হাঁটতে পারছি না। জিয়ান তাকে কোলে তুলে নেয় আর মুয়ান জিজ্ঞেস করে, তুমি কি এখনো আহত? জিয়ান বলে, না আমি এখন ঠিক আছি। এভাবে একটা ছোট স্ক্র্যাচ। মুয়ান জিয়ানের কাছে ক্ষমা চায়। যখন জিয়ানও মুয়ানের কাছে ক্ষমা চায়, জিয়ান বলে, আমি প্রথম থেকে তোমার সাথে অনেক বেশি রুড ছিলাম, যার কারণে তুমি আমাকে নিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং করে ফেলেছো। মুয়ান জানায়, তুমি আমাকে বাঁচিয়ে সব কিছু শোধ করে দিয়েছো। এরপর জিয়ান তার শৈশবের কষ্টের কথা জানায়, কীভাবে তার বাবা মা তাকে ছোটবেলা পরিত্যাগ করেছিল আর কীভাবে তার দত্তক নেওয়া পিতা তার উপরে মারধর করতো এবং কীভাবে একটি অনাথ আশ্রমে বড়রা তাকে হেনস্থা করতো। এই কষ্ট থেকে আমাকে তোমার গ্র্যান্ডপা মুক্তি দেয় এবং সে আমাকে অ্যাডপ্ট করে নেয়। মুয়ান জিয়ানের জীবনের কষ্টের কথা শুনে অবাক হয়। জিয়ান মুয়ানকে বলে, আমি তোমার ফ্যামিলিকে দেখার পর অনেক বেশি জেলাস হতাম, কারণ তোমার কাছে তোমার একটা ভালো পরিবার এবং ভালো মা বাবা ছিল। কিন্তু যখন আমি দেখলাম তুমি সব কিছু হারাতে চলেছো, যার কারণে আমার কষ্ট আরও বেশি বেড়ে যায়। জিয়ান মুয়ানকে বোঝায়, জীবন কেবল প্রতিশোধের জন্য নয়, কঠিন সময় কেটে যাবে, শুধু নিজেকে সময় দিতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে। এরপর জিয়ান মুয়ানকে গাড়ির মধ্যে বসায় এবং সে গম্ভীর হয়ে বলে, তুমি আমার গাড়ির মধ্যে ট্র্যাকার কেন লাগিয়েছিলে? আর এই কারণে সে তাকে বকাবকি করতে লাগে, যেটা শোনার পর মুয়ান হাসতে লাগে আর জিয়ানও তাকে দেখে স্মাইল করতে লাগে। এরপর জিয়ান তাকে নিজের বাড়িতে নিয়ে আসে। মুয়ান বাড়িতে এসে দাদুর কাছে ক্ষমা চায় এবং বলে, আমি সরি, আমি তোমাকে কিছু না জানিয়ে বাড়ির থেকে চলে গেছিলাম। জিয়ান দাদুকে অনুরোধ করে মুয়ানকে বকা না দিতে। দাদু মুয়ানকে বিশ্রাম নিতে বলে আর জিয়ানকে তার স্টাডি রুমে আসতে বলে। দাদু জিয়ানকে বকা দেয় এবং বলে, মুয়ানের যদি কিছু হয়েছে তখন কী হতো? তখন জিয়ান ক্ষমা চায় এবং বলে, আমি এবং মুয়ান আমরা দুজনেই মনে করি আমার ভাইয়ের মৃত্যুর পিছনে কোনো দুর্ঘটনা ছিল না, এটা কোনো প্ল্যান ছিল।
দাদু বলে পুলিশ অলরেডি মিস্টার চ্যাংকে নির্দোষ সার্ভিস করে দিয়েছে। দাদুর ধারণা মূল পরিকল্পনাকারী মুয়ানকে উত্তরাধিকারীর পদ থেকে বিরত রাখার জন্য এসব করেছিল। দাদু জিয়ানকে জিজ্ঞেস করে, এই ঘটনার পিছনে কি তোমার হাত ছিল? জিয়ান বলে না। দাদু বলে, আমি তোমাকে বিশ্বাস করি। দাদু বলে, তুমি এর পিছনে ইনভেস্টিগেট করতে থাকবে। দাদু তাকে কঠোরভাবে অর্ডার দেয় আর বলে মুয়ানকে এসব জিনিস থেকে দূরে রাখবে, কারণ এটা খুব বিপজ্জনক। জিয়ান বলে, আমি সবার কাছ থেকে মুয়ানের থেকে দূরে থাকার অ্যাক্টিং করবো যাতে লোকেরা জানতে না পারে, যার কারণে বাকিরা আসল পরিকল্পনা বুঝতে পারবে না। জিয়ান বলে, আমি শেয়ার হোল্ডারদের কাছ থেকে শেয়ার ফেরত নিয়ে নিয়েছি এবং পিছনে থাকা এক একটা লোকের পিছনে আমি মোকাবিলা করব। জিয়ান বলে, এখন মুয়ানের জন্য কোম্পানির দায়িত্ব নেওয়া সহজ হবে। গ্র্যান্ডপা বলে, তুমি কি সত্যি করে মুয়ানকে নিজের সব কষ্টের জিনিস দিয়ে দিতে চাও? জিয়ান বলে, এটা তোমার, যেটা তোমার আমি সেটা তোমার নাতনিকেই দেবো। এটা শোনার পর দাদু স্মাইল করে। এটা বলে জিয়ান নিজের রুমের কাছে আসে, তখনই সে মুয়ানকে দেখতে পায়। মুয়ান জিয়ানের রুমের সামনে মেডিকেল কিট ধরে দাঁড়িয়েছিল। এরপর আমরা মুয়ানকে দেখেছি জিয়ানকে ব্যান্ডেজ করে দিচ্ছিল। জিয়ান মুয়ানের দিকে মুগ্ধ হয়ে একদৃষ্টিতে তার দিকেই তাকিয়েছিল। মুয়ান কন্টিনিউয়াসলি তার ব্যান্ডেজ করে আসলে সে টাইট করে ব্যান্ডেজ করে, যার কারণে জিয়ান চিল্লিয়ে ওঠে। মুয়ান বুঝতে পারে যে জিয়ানের আঘাত এখনো সেরে ওঠেনি। মুয়ান জিয়ানকে জিজ্ঞেস করে, গ্র্যান্ডপা কি কাউকে নিয়ে সন্দেহ করছে? জিয়ান তাকে চিন্তা করতে বারণ করে এবং বলে, তোমার মম ড্যাডের মৃত্যু আমি অকারণে যেতে দেবো না। জিয়ান মুয়ানকে কথা দিতে বলে, যতক্ষণ না আমি তোমার মম ড্যাডের মার্ডারকে খুঁজে না ফেলি ততক্ষণ তুমি জার্মানিতে যাবে না, তুমি চায়নাতেই থাকবে এবং সব বিপদ থেকে দূরে থাকবে। মুয়ান কিছু বলে না। নেক্সট ডে আমরা মুয়ানকে দেখেছি তার ফ্রেন্ড মিওর সাথে কথা বলছিল। মুয়ান মিওকে জানায় জিয়ান খুনি না এবং আমি আর কোম্পানির উত্তরাধিকারী হতে চাই না। মুয়ান বলে, আমার এখানে থেকে আর কোনো ফায়দা হবে না, আমি জার্মানিতে ফেরত এসে আবার ইনভেস্টিগেট চালু করতে চাই। মিও জিজ্ঞেস করো, গ্র্যান্ডপা কি তোমাকে এত সহজে যেতে দেবে? যেটা শোনার পর মুয়ান অনেক চিন্তায় পড়ে যায়। নেক্সট দিন আমরা মুয়ানকে দেখে সে গাছে জল দিচ্ছিল, কিন্তু সে জল ওয়েস্ট করছিল। তখন জিয়ান আসে এবং বলে, তুমি তো গাছপালাকে নষ্ট করে দেবে। মুয়ান জিয়ানকে বললে, আমি জার্মানিতে ফেরত যেতে চাই। জিয়ান চিল্লিয়ে বলে, হোয়াট? তখন মুয়ান তাকে আস্তে কথা বলতে বলে আর বলে, গ্র্যান্ডপা শুনে ফেলবে। মুয়ান বলে, আমি জানি গ্র্যান্ডপা রাজি হবে না, তাই আমি তোমার হেল্প চাই। জিয়ান বলে, আমার মনে হয় তোমাকে এখানেই থাকা উচিত, তোমার জন্য এটাই ভালো হবে। মুয়ান বলে, আমি একটা বড় গিটারিস্ট হতে চাই আর আমি পড়াশোনা এত তাড়াতাড়ি ছাড়তে চাই না। মুয়ান জিয়ানকে স্মরণ করে দেওয়ার বলে, তুমি আমাকে এগিয়ে যেতে বলেছিলে। জিয়ান জিজ্ঞেস করে, তুমি কি সত্যি করে পড়াশোনার জন্যই যেতে চাও? মুয়ান জানায়, আমি আমার সাধারণ লাইফে ফেরত যেতে চাই। জিয়ান মুয়ানের কথায় রাজি হয় এবং বলে, আমি গ্র্যান্ডপাকে মানাবার চেষ্টা করব। এটা শোনার পর মুয়ান হ্যাপি হয়ে জিয়ানকে জড়িয়ে ধরে। তখন জিয়ান একটু নার্ভাস ফিল করতে লাগে, সে আনকমফোর্টেবল ফিল করে বলে, আমার থেকে দূরে সরো। সে জানায় সে চেষ্টা করবে, কিন্তু সে এখনো পুরোপুরি নিশ্চিত নয়। মুয়ান হাসি মুখে বলে, তুমি আমার পক্ষে থাকলে সব কাজ হয়ে যাবে। এরপর আমরা ডাইনিং টেবিলের সিন দেখে সবাই বসেছিল। মুয়ান জিয়ানকে বারবার রিকোয়েস্ট করেছিল যাতে দাদুকে সে সেই কথাটা বলে ফেলে। মুয়ান গ্র্যান্ডপাকে বলেছে জার্মানিতে ফিরে গিয়ে মিউজিক নিয়ে পড়াশোনা করতে চায়। গ্র্যান্ডপা বলে, আমি তোমার স্কুলের ট্রান্সফার বিজনেস স্কুলের মতো করে দিতে চাই। মুয়ান অবাক হয়ে জিজ্ঞেস করে, আমি কেন বিজনেস স্কুলে যাব? দাদু বলে, গিটার বাজিয়ে কি গো গ্রুপ তুমি চালাতে পারবে? মুয়ান জানে আমার ড্রিম হলো একজন মিউজিশিয়ান হওয়া, নাকি একজন গো গ্রুপের উত্তরাধিকারী হয়ে গো গ্রুপকে সামলানো। মুয়ান বলে, আমি শুধু আঙ্কাল জিয়ানকে ভুল বোঝার কারণে কোম্পানির দায়িত্ব নেওয়ার জন্য রাজি হয়েছিলাম। এখন যেহেতু ভুল বোঝাবুঝি দূর হয়েছে, আমাকে এবার জার্মানিতে ফেরত চলে যাওয়া উচিত। যেটা শোনার পর দাদুর মাথা গরম হয়ে যায় এবং সে তাকে বকতে লাগে। তখন জিয়ান জানায়, ড্যাড, আপনাকে মুয়ানের ড্রিমকে সাপোর্ট করা উচিত। সে গ্র্যান্ডপাকে বলতে লাগে, আমি জার্মানিতে সব কিছু রেডি করে রেখেছি। গ্র্যান্ডপা জিয়ানকে বলে, আমি মুয়ানকে নিজের কাছে সেফ ফিল করাই আর তুমি মুয়ানকে আমার কাছ থেকে দূরে জার্মানিতে পাঠিয়ে দিতে চাইছো। মুয়ান গ্র্যান্ডপাকে শান্ত হতে বলে এবং বলে, আমি আঙ্কেলকে বলেছিলাম আমার হয়ে তোমার সাথে কথা বলার জন্য। মুয়ান বলে, তুমি এভাবে আমার ড্যাডকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছিলে। গ্র্যান্ডপা রেগে যায় এবং চিৎকার করে। জিয়ান তাকে শান্ত করার চেষ্টা করে। জিয়ান বলে, তার বাবাও চায়নি যে তার মেয়ে তার পছন্দের জিনিস ছেড়ে দিক। দাদু জিয়ানকে বলে, তুমি যদি তোমার ভাই এবং তোমার ভাগ্নিকে এতই বেশি ভালোবাসো তাহলে তুমি কোম্পানি থেকে রিজাইন দিয়ে মুয়ানের পিছনে যাও, মুয়ানের দেখাশোনা করো। এটা শোনার পর জিয়ান কষ্ট পায়। নেক্সট দিনে আমরা গ্র্যান্ডপা এবং মুয়ানকে দেখে তারা বসে কথা বলছিল। গ্র্যান্ডপা মুয়ানকে বলে, তোমার কখনো মনে হয় না যে তোমার আঙ্কেল একজন লোভী পার্সন এবং সেই তোমার ড্যাডকে খুন করেছে? মুয়ান বলে, গ্র্যান্ডপা আঙ্কেল এমন করতে পারে না, সে আমাদের ফ্যামিলির মেম্বার। গ্র্যান্ডপা মুয়ানকে বলে, আমি জিয়ানকে অ্যাডপ্ট করেছিলাম, সে আমাদের ব্লাড রিলেটিভ নয়। গ্র্যান্ডপা মুয়ানকে বলে, তুমি খুব সহজ সরল, তুমি খুব তাড়াতাড়ি মানুষকে বিশ্বাস করে না, পৃথিবীতে সবার উপরে ভরসা করা যায় না।
গ্র্যান্ডপা বলেছে যদি লোভী না হতো তাহলে সে কোম্পানির কাজ ছেড়ে তোমার পিছনে চলে যেত। নেক্সট দিন আমরা জিয়ানকে দেখে সে বাইরের মধ্যে বসে ড্রিঙ্ক করছিল। তখন এখানে লুজি এসে জিয়ানকে জিজ্ঞেস করে তুমি কি সত্যি করে মুয়ানের সাথে জার্মানিতে চলে যাচ্ছ? জিয়ান বলে আমার কাছে গ্রুপের প্রেসিডেন্টের পদ অত গুরুত্ব নয়। সে লুসিকে মনে করিয়ে দেয় আমি তোমাকে ছোটোবেলায় প্রমিস করেছিলাম যে আমি তোমাকে অনাথ আশ্রম থেকে বের করে আনবো, আমি সেই প্রমিসটাকে রেখেছি। এরপর আমরা নাইটে সিন দেখে মুয়ান জিয়ানের জন্য ওয়েট করছিল। তখন জিয়ান বাড়িতে ফেরে। মুয়ান বুঝতে পারে যে জিয়ান মদ পান করেছে। মুয়ান তাকে বকা দেয়। জিয়ান জানায় সে খুব বেশি মদ পান করে নেই। মুয়ান জিজ্ঞেস করে তুমি কি আপসেট? জিয়ান বলে আমি খুব খুশি। তখন মুয়ান বলে তুমি এতই বেশি খুশি হয়ে গেছো যার কারণে তুমি মদ পান করেছো আর মাতাল হয়ে গেছো। যদি দাদু দেখে তাহলে কি হবে? ঠিক আছে তোমার গ্র্যান্ডপা সেখানে চলে আসে। তখনই মুয়ান জিয়ানকে টেনে সোফার নিচে ফেলে দেয়। তখনই মুয়ান জিয়ানের উপরে চলে আসে। তারপরে এবার জিয়ান ধাক্কা দিয়ে মুয়ানের উপরে উঠে যায়। দাদু তাদের দুজনকে খুঁজতে থাকে। তখন জিয়ান মুয়ানের খুব ক্লোজে চলে আসে, যার কারণে জিয়ানের হার্টবিট অনেক বেশি ফাস্ট হয়ে যায়। মুয়ান জিয়ানের ঠোঁটে আঙুল দিয়ে তাকে চুপ থাকতে বলে, কিন্তু বেচারা জিয়ান একদৃষ্টিতে মুয়ানের দিকে তাকিয়েছিল। দাদু সেখান থেকে চলে যায়, কিন্তু জিয়ান আর মুয়ান একদৃষ্টিতে দুজনের দিকেই তাকিয়েছিল। পরিবেশটা অনেক বেশি গম্ভীর এবং রোম্যান্টিক হয়ে গেছিল। মুয়ান জিয়ানের ঠোঁটটি কিন্তু হাত সরিয়ে দেয় এবং তার দিকে তাকিয়ে থাকে।